এবার আমাদের বিশেষ সেগমেন্ট সোজা সাপটা তর্কযুদ্ধ। অতিথিরা আছেন, আপনারা জানেন অতিথি কারা। আমি প্রথমেই আসবো দেবজিতের কাছে। দেবজিৎ যেহেতু শুরু করেছিল, এই সূত্রটা দেবজিৎই দিয়েছিল। দেবজিৎ, এই যে মণ্ডল বনাম কমণ্ডলের রাজনীতি এই দেশ বহু যুগ ধরেই দেখছে। কখনো ধর্মকে ছাপিয়ে জাতপাতের অঙ্ক, কখনো জাতপাতকে ছাপিয়ে ধর্মের হিসেব। এতে রাজনীতিকদের লাভ হয় আমি জানি, সাধারণ মানুষের কোনো লাভ হয় কি? রাজনীতিতে লাভ হয় এই কথা আপনাকে কে বলেছে? লাভ হয়নি বলেই তো আজকেও গ্রামেতে ব্যাংক নেই, আজকে ব্যাংক খুলতে যেতে হচ্ছে, জনধন যোজনা। লাভ ৭৭ বছর ধরে এইভাবে হয়নি বলেই তো আজকেও এইসব দাঙ্গা আমাদের চোখে দেখতে হয়। আসল ব্যাপার হচ্ছে মূল যে জায়গা, সেই জায়গা থেকে সরিয়ে শুধুমাত্র হিপোক্রেসির ওপরে রাজনীতিটা চলেছিল। আমি যেটা বলতে চাইছি, কোদালকে সরাসরি কোদাল বলা দরকার। কারা মেরেছিল, কারা মরেছিল, কারা অত্যাচার করেছে, কারা অত্যাচারিত, তা না বলে এও হয় অ হয় এরম করে কথা বললে সব দিক রাখতে গেলে যেটা হয় সেটাই ৭৭ বছর ধরে হয়েছে। তার জন্যই মানুষ বুঝতে শুরু করেছে যে কি হয় আর কি হয়নি, সেটাই সোজা। তাই কি ৭৭ বছর ধরে কে কাকে মেরেছে এটা তো কে কিভাবে ইতিহাসকে ইন্টারপ্রেট করছে তার ব্যাপার। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে যেটা শ্রমিকদা বললেন যে যদি এরকম হয় যে তৃণমূল কংগ্রেসের এক ডিএনএ, আমি তা মনে করি না। তো বিজেপিও তো জনসংঘের ডিএনএ থেকে বেরিয়েছে। এবার যে ৭৭ বছরের ইতিহাসের কথা দেবজিৎ বলছে, সেটা পাঞ্জাবে কি অবস্থায় আর বাংলায় কি অবস্থা? আর তাহলে সবকা সাথ সবকা বিকাশ বলার দরকার নেই। সবকা সাথ সবকা বিকাশ বলা মানে হচ্ছে একটা ভুয়ো, ওই যে হিপোক্রেসির কথা দেবজিৎ বলছিল সেইটাই। তাহলে যারা যাকে খুন করেছিল আর যারা খুন হয়েছিল তার প্রতিশোধের গল্পই থাকুক। ধরে নিলাম কংগ্রেস সরকার ৫৫ বছর ছিল খুব খারাপ, ওরা অটল বিহারী বাজপেয়ীকেও ৭৭ বছরে ধরে নিয়েছে আর কি। আমি ক্লোজ করে নিই ৭৭ বছরে অটল বিহারী বাজপেয়ী প্রথম ভোটে ধরেন ৫৭ সালে। না তারপরে সিট থেকে, তারপরে মানে একটার পর একটা সরকারে যখন ওরা মন্ত্রী ছিল সেটাকেও ধরে নিয়েছে। আসলে আর একটা কথা, শ্রমিকদা খুব সুন্দর কথা বলেছেন, শ্রমিকদার কথা শুনে একটা গান দিয়ে শেষ করেছেন। আমার মনে হয় সেটাও অ্যাড্রেস করা দরকার। মানে শ্রমিকদা তো ওই বাম আর কংগ্রেসের কথা বলতে বলতে তৃণমূলের ডিএনএ, কংগ্রেসের ডিএনএ বলেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, কংগ্রেসের ডিএনএ তৃণমূলের দল ভাগ করে হয়েছে। কিন্তু এটাও তো সত্যি কথা যে ২০০২ সাল ২০০৩ সাল আপনাদের অতীতটা কি ছিল? এই রাজ্যে পদ্ম ফুল ফোটাতে কারা সাহায্য করেছিল আপনাদের দুজন সাংসদকে, সেই ইতিহাসটা আপনার জানা উচিত। এক, দুই, এমন তো নয় যে দুদিন প্লিজ এমন তো নয় যে দুদিন পরে ওই গানটা আবার আপনাকে গাইতে হবে যে আরো কাছাকাছি, আরো কাছে এসো। অপেক্ষা করে থাকতো। আমার তো ধারণা ৯৭ সালে শহীদ মিনারের তলায় শ্রমিকদা বললেন যে আমরা তো শুনেছিলাম কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমকে ভোট দিই। শ্রমিকদা, আমি কসবায় দক্ষিণ কলকাতায় বড় হয়েছি, আমি শুনেছিলাম কেন্দ্রে বাজপেয়ী সরকার তৈরি করার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিন। আমি আবার দমদমে যখন যেতাম তখন শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তপন শিকদারকে ভোট দিন। আমি একটা দেবজিৎদা এখানে বলে গেল যে কখনো ভেবেছিলেন সিপিএম কংগ্রেস একসাথে লড়বে? দেবজিৎদা, তুমি কখনো ভেবেছিলে নরেন্দ্র মোদী জিপে উঠে রোড শো করবেন? আর তোমরা যারা সারা জীবন বিজেপি করেছো, দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে তোমার মতো লোকেরা জিপের ২৫০ কিলোমিটারের মধ্যে ঘেঁষতে পারবে না, আর মোদীকে ৩ দিক থেকে ঘিরে দাঁড়িয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের ৩জন ছাঁটমাল, একদিকে শিলভদ্র দত্ত, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে তাপস রায়। তুমি কোনোদিন ভেবেছিলে শ্রীরামপুরে এবার তুমি আর প্রার্থী হবে না, তোমার বদলে কল্যাণ ব্যানার্জির জামাই তৃণমূল থেকে এসে প্রার্থী হবে? দাদা, তোমার দুঃখ আমরাও বুঝি। আমার ধারণা এই কথাগুলো তোমরা বলো, আমাদেরকে বল পাস দিয়ে দাও। এক সেকেন্ড শুনে নাও, অনেকগুলো কথা বলা হয়েছে, শুনে নাও। কুণালদা কতগুলো কথা বললেন এখানে। কুণালদা, ঠিক কথা, হয়তো জ্যোতিবাবু রথ আটকাননি, জ্যোতিবাবু আডবাণীর রথে রেলমন্ত্রী হয়ে উঠেও যাননি। ২ নম্বর কথা, কুণালদা, আমার বাড়ি বিজন সেতু থেকে ৫০০ মিটার দূরে। আপনি কালকে চলুন, আমি আপনাকে দেখাবো। আমার ধারণা আপনি সাংবাদিকতা করেছেন, ওই সময় আপনি জানেনও এটা। আনন্দমার্গী খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী আপনাদের কসবার ১ নম্বর নেতা আজকের তারিখে। শ্রমিকদা অত্যন্ত ভালো বক্তা। শ্রমিকদার একটা বক্তৃতা আছে, মিস করলাম। আমার মনে হয় ২০১৪ আগে শ্রমিকদা কি দারুণ ওরেটরি একটা স্কিল দিয়ে বলতেন, আজকে ভারতের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে ইউরোপের, আমেরিকার বাজারে গিয়ে একজন ভারতীয় ডলারের নয়, পেনিতে নয়, রুপিতে বাজার করবে। এখন কি করেছেন দাদা? রুপির দাম বাংলাদেশের টাকার নিচে নামিয়ে দিয়েছেন। এগুলো আবার এখন আবার নতুন এজেন্ডা
পেয়ে গেছেন, আপনাদের কাছে কোনো অল্টারনেট পলিসি নেই। এই যে পারস্পরিক কে কার সঙ্গে, 1988 সালের জুলাই মাসে শহীদ মিনার ময়দানে রাজীব গান্ধী 89 গালি গালি, হ্যাঁ 89 সালে, না সভাটা হয়েছিল 88 88 সালে জুলাই মাসে শহীদ মিনারে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাজীব গান্ধীকে উৎসাহ করে সরাবার জন্য মাঝখানে ভিপি সিং, এক পাশে জ্যোতি বসু, অন্যদিকে অটল বিহারী বাজপেয়ী। তো বাংলার বুকে যদি বিজেপিকে ডেকে আনার, বিজেপিকে স্বীকৃতি দেওয়ার কথা ওঠে, তাহলে সেই ঐতিহাসিক ছবিটাকে তো বাদ দেওয়া যায় না। দেখুন, ভোটের প্রচার শেষ হয়ে গেছে, যার যা কথা বলার আমরা সবাই বলে ফেলেছি। তাহলে নরেন্দ্র মোদী ধ্যান করে ছবি তুলে ভোটের প্রচার নিচ্ছে। আরে ভাই, তো ওইটাই তো খুঁজছেন দিদিকে, বুঝতে পারছেন না? না, এটা তো চটকদারি কথা। রিটায়ারমেন্ট পরবর্তী জীবন, রিটায়ারমেন্ট পরবর্তী জীবন। আমি তো জানতাম নরেন্দ্র মোদী ভোটের আগেই প্রস্থান করবে। নরেন্দ্র মোদী তো গুহায় আত্মগোপন করবে, যেভাবে চ্যালেঞ্জ এখান থেকে শুরু হয়ে গিয়েছিল। আমার কথা হলো, এই যে দীর্ঘদিন ধরে বললেন পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালি প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, তারা নতুন কর্মসূচি নিয়ে আসছেন, সেটার সম্পর্কে একটু কথা বলুন। আমরা তো এটাই শুনতে চেয়েছিলাম। ওটা 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর এসব বিষয়ে আলোচনা করা যাবে। তখনই হবে। এভাবে আর কিন্তু আর উজ্জীবিত করা যাবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেটা হবার হবে। আমরা একে অন্যের বলেছেন বাংলায় নাকি সবচেয়ে ভালো ফল হবে, বাংলায় ডবল ডিজিট ক্রস করবে না বিজেপি। সেই অনুপাতে দেখতে গেলে 60 থেকে 70, 100 ক্রস করবে না বিজেপি। উনি বলছেন বাংলায় সব থেকে ভালো ফল হবে। তো বাংলায় যদি +-10 হয়, তাহলে সারা দেশে তো ওটা 100 ক্রস করবে না। ডবল ডিজিট ক্রস করবে না। বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা পশ্চিমবঙ্গে 24-এর পর থেকে গোনা শুরু হবে। বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 35 থেকে শুরু করে 30 হয়ে এখন 24-এ নেমেছে। 24-এর পর থেকে গোনা শুরু হবে। কোনোদিনই 24-এর পর থেকে গোনা শুরু হবে। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে সভা করে, শুনে নাও দেবজিৎ দা, তোমাদেরকে স্টেজে উঠতে দেয় না তো, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করো, তোমাদের বলে দেবে। 35 বলেছিলেন অমিত শাহ, বলেছিলেন বাংলা থেকে 35টা আসন জিতবো, 24-এ এসছে। ভেরি গুড। নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে, একদম আমরা যার যার বক্তব্য মানুষের সামনে বলেছি। একদম এবার আমরা এখানে এসে ভোটার চেনার চেষ্টা করছি। একদম ঠিক মুখ্যমন্ত্রী, আমি একটি ঘটনার কথা স্মরণ করি। একটি গাছ, একটি প্রাণ, একটি মানুষ, একটি ভোট। একদম ঠিক, একদম। বিষয় হচ্ছে যে ভারতবর্ষের একটা লোকসভা নির্বাচনে সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি, এবং সর্বকনিষ্ঠ যে দলটি হয়েছিল সেটি ছিল দেবগৌড়ার দল। কিন্তু এটাই মাল্টি পার্টি ডেমোক্রেসির ইউনিক, যে সেই দেবগৌড়া হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি হয়েছিল প্রধান বিরোধী দল। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তাকে শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে বা চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণও হতে পারে, তাতে মানে তৃণমূলের প্রচার অনুযায়ী তাকে হারিয়ে দিয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে। পরবর্তীকালে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে। এটা মেনে নিলেই হতো। মুখ্যমন্ত্রী বললেন আমি প্রতিশোধ নেব, আর তার পরের দিন তার উত্তরাধিকারী মানুষগুলোকে চিনিয়ে দিলেন। একজন মহিলা রথিবালা আড়ি, তাকে পিটিয়ে খুন করে দেয়া হলো। এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখলো। এই খুনটার সঙ্গে কোনোভাবে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। শ্রমিক, বারবার যে ঘটনাগুলো ঘটছে, তোমরা তো কাশীপুরে একজন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ অমিত শাহকে রওনা করে প্রায় অর্ধেক নিয়ে গেছিলে, তারপর দেখা গেল কিভাবে আজকেই ভোট পরবর্তী পথে ফিরিয়ে হিংসার যে যেতে হলো। ভোট পরবর্তী হিংসায় যে 56 জন খুন হলো 27 দিনের মধ্যে, সেটা তো পশ্চিমবঙ্গ সরকারের মর্গেই তার অটোপসি হয়েছে। সেই জায়গায় তাহলে সেই মৃত্যুটা কিভাবে হয়েছে? কংগ্রেসের তারা কি রুদ্রপুরকে মারা গিয়েছিল? অক্টুয়ে আগুনটা কি নরেন্দ্র মোদী লাগিয়ে দিয়েছিল? আসবো। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা খুন হচ্ছে।